সবাইকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। আমার চ্যানেলটা তোমরা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য। তাও তোমাদের কাছে একটাই দাবি, তোমরা আরও সাবস্ক্রাইব করো, আরও শেয়ার করো, আর বারবার বেল যে আইকন আছে সেটা ক্লিক করে দিও এবং তোমার বন্ধুদের আরও শেয়ার করো। তোমার আশা করি এইভাবে ক্লাস, হ্যাঁ, অনেকেই হয়তো করাতে মানে করায় না বা করাতে পারবে না, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের প্রচুর এফোর্ট দিই এবং প্রচুর ইনফরমেশান, তোমরা দেখেছো যে ডিসক্রিপটিভ রাইটিংগুলো লিখেছি, মানে আমি ফ্রিতে পড়াচ্ছি, মানে পেড ভার্সনের মতো কিন্তু আমি পুরো মানে তথ্য দিচ্ছি, হ্যাঁ। শুধু তোমাদের কাছে একটাই দাবি যে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এবং আজকে যেটা হবে সেটা হলো পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পার্ট। হ্যাঁ, পিরিয়ডিক টেবিল বা এবং এলিমেন্টস সম্বন্ধে যা যা তথ্যগুলো আছে, যা যা দেবো আমি, সেটা সেকেন্ড পার্ট হবে। ফার্স্ট পার্ট দেখতে হলে তোমরা এই ভিডিওরই যে একদম মানে এখানে যে প্লাস এই একটা আইকন আসছে, আইকনটা আসছে, এই ভিডিওর ডান দিকের মাথার এখানে এখানে ক্লিক করবে, তোমরা দেখতে পেয়ে যাবে ওই প্রথম যে ক্লাসটা পিরিয়ডিক টেবিলের, সেই ক্লাসটা তোমরা দেখতে পাবে। কিন্তু পিরিয়ডিক টেবিলের প্রথম ক্লাসটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আজকে আবারও বলবো, এটা এনটিপিসি, বিসিএস এবং যে কোনো রাজ্য সরকার, যে কোনো কেন্দ্র সরকার এবং সিজিএল এবং এমটিএস এবং সিএইচএস লেভেলের, জানি না তোমরা অন্যান্য ক্লাস করেছো কিরকম করেছো জানি না, কিন্তু আমি তোমাদের প্রচুর 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 ডেটা দেবো, যাতে তোমাদের সিজিএল সিএইচএস যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা যাতে পারো। আমি বাজি রেখে বলতে পারি তোমরা পারবে। আমি প্রথম ক্লাসটাই করেছিলাম, প্রথম ক্লাসে একটুখানি আমি ওভারভিউ দিয়ে দেবো। প্রথম ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম ক্লাসে কী করেছিলাম, একটু ওভারভিউ দিয়ে দিই। দেখো প্রথম ক্লাসে 1 মিনিট। দেখো প্রথম ক্লাসে বলেছিলাম যে কী করে আমাদের পিরিয়ডিক টেবিল আসলো, ত্রয়ী সূত্র, অখণ্ড গুণিতকের সূত্র, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আসলে হলো অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সারণী, তারপরে আসলে আধুনিক পর্যায় সারণী, এবং এগুলো সবই বলেছিলাম। এস ব্লকের মৌল কাকে বলে, হ্যাঁ, এস ব্লকের মৌল 1 আর 2, তারপরে হলো তোমার ডি ব্লকটা 3 থেকে 12, এবং যেটা হলো পি ব্লক যেটা 13 থেকে 18, এবং এ ব্লক, হ্যাঁ, এ ব্লকটা যেটা বলছিলাম, এ ব্লক কী আছে, এ ব্লকে দুটো আছে, একটা হলো 58 থেকে 71 এবং আর একটা আছে সেটা হলো 90 থেকে 103। এবং এছাড়াও বলেছিলাম যে 13 নম্বর গ্রুপকে কী বলে, এখানে সব দেখো, আগের দিন ক্লাসটা দেখবে, 13 নম্বর গ্রুপকে, 15 নম্বর গ্রুপকে কী বলে, এগুলো দেখবে। 17 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপকে কী বলে, 16 নম্বর গ্রুপকে কী বলে, এবং আগের দিন আয়তনটা যে কীভাবে কমছে সেটা বুঝিয়ে দিয়েছিলাম, যে আয়তনটা কীভাবে কমবে, হ্যাঁ, মানে যত পিরিয়ডিক টেবিলের বাঁ দিক থেকে ডান দিকে যাবে কিরকম করে কমবে। শুধু এইটা বোঝাতে বোঝাতে ক্লাসটা আমি শেষ করে দিয়েছিলাম। সেটা হলো যে এই যে এই যে ক্লোরিন, এটা হলো ক্লোরিন, না সরি, এটা আয়রন। Fe2+ বড় হবে নাকি Fe? তোমরা সবাই জানো, এটাও দিয়ে কিন্তু এখন প্রশ্ন আসতে পারে। আগে শুধু মৌল দিয়ে প্রশ্ন আসতো, মৌল দিয়ে প্রশ্ন না আসে আয়ন দিয়ে প্রশ্ন, Fe2+ বড় হবে না Fe3+? সবসময় Fe2+ কিন্তু বড় হবে। আগের দিন বুঝেছিলাম কেন 3+এর থেকে, Fe3+ যার 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর Fe2+ যার 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কেন বড় হবে বলেছিলাম। বলতে বলতে লাস্টে শুধু এইখানে গিয়ে শেষ করতে পারি, সেটা আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন এনথালপি বলে, আয়নাইজেশন এনার্জি বলে। জিনিসটা কি আয়নাইজেশন এনার্জি? তোমাদের কিন্তু প্রশ্ন আসবে না যে কাকে বলে, তোমাদের প্রশ্ন আসবে যে কার আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি, কার আয়নাইজেশন সব থেকে কম, এরকম আসবে, ঠিক আছে। এবার দেখো আয়নাইজেশন এনার্জিটা কি, ধরো কোনো মৌল আছে, ধরো কোনো একটা মৌল, আমি এখানে দিচ্ছি, কোনো একটা মৌল আছে এক্স দিয়ে বোঝাচ্ছি, এবং এটা কি মানে জি লিখেছি কেন, গ্যাসীয় ফর্মে থাকতে হবে, মানে কোনো মৌল কঠিন বা তরল এই অবস্থা থাকতে হবে, তাদের গ্যাসীয় ফর্মে থাকতে হবে। যখন মৌলটা গ্যাসীয় ফর্মে থাকবে তার বাইরের কক্ষে, হ্যাঁ, যখন মৌলটা গ্যাসীয় ফর্মে থাকবে তার বাইরের কক্ষে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটাকে এই মৌল থেকে বাইরে বের করতে, মৌল থেকে বলে ইলেকট্রনটাকে মৌল থেকে, এই মৌলটা থেকে, তাহলে এই এক্স মৌলটা থেকে জি লিখছি কেন আবার বলছে, গ্যাসীয় ফর্মে রাখতে হবে মৌলটাকে, তাহলেই কিন্তু সঠিক যেটা আয়নাইজেশন এনার্জি বা এনথালপিটা পাওয়া যাবে। এই মৌল থেকে ইলেকট্রনটাকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে, ঠিক আছে, বুঝলে, যে পরিমাণ শক্তি লাগে, হ্যাঁ, তাকে কিন্তু আয়নাইজেশন এনার্জি বলে। আর একটা সূত্রটা কিরকম, এরকম, গ্যাস থেকে এই শক্তি দিচ্ছি, এবং শক্তি দেওয়ার ফলে কি হচ্ছে, এইখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, ঠিক আছে, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, আর একটা এখানে ইলেকট্রন নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হলো সূত্র আবার একটু লিখে দিই। এখান থেকে এনার্জি দিলাম, কী হবে, এটা প্লাসে পরিণত হয়ে যাবে, আর এখানটা ইলেকট্রন বেরিয়ে যাবে, এইটা হলো সূত্র। তাহলে এই যে শক্তিটা দিলাম, শক্তিটা দেওয়ার পরে ইলেকট্রন যে বেরিয়ে গেল, এই আয়নাইজেশনের সব থেকে কম কার আর সব থেকে বেশি কার, হ্যাঁ, এইটা কিন্তু প্রশ্ন আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আসবে আয়নাইজেশন এনার্জি, বা এটা বলে আয়নাইজেশন এনথালপি, পিরিয়ডিক টেবিলের ডান দিক থেকে বাদিকে গেলে কী হবে, আর উপর থেকে নিচে নামলে কী হবে। দেখো ভালো করে বোঝো, যখন ডান দিক থেকে যত বাদিকে যাবে, হ্যাঁ, তত কী হচ্ছে, তত ধরো ভালো করে বোঝো, ধরো এদিকে যত যাচ্ছ তত এখানে এখানে যত প্রোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কিন্তু প্রোটন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ঠিক আছে। এইবার এইবার ধরো এইখানে জিনিসটা বুঝতে হবে, এইখানে খুব ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ,
যত বাদিক থেকে ডান দিকে যাবে তত কিন্তু আয়নাইজেশন এনার্জি বাড়বে, মানে ইলেকট্রনটা বের করা কিন্তু খুব কঠিন হবে। কেন কঠিন হবে? ধরো এই যে এই জায়গাটা ধরো, এই যে ধরো আগে প্রথমে আমি লিথিয়াম নিলাম, লিথিয়াম 3, মানে 3টে ইলেকট্রন আর 3টে প্রোটন। আমি একটু কেটে দিচ্ছি। ধরো প্রথমে এখানে লিথিয়াম নিলাম, লিথিয়ামে 3টে ইলেকট্রন আর 3টে প্রোটন, হ্যাঁ, এদের আকর্ষণ করছে, ঠিক আছে। এই লিথিয়াম যদি তিনটে যদি মানে প্রোটন আকর্ষণ করে, লিথিয়ামের পরে তোমরা সবাই একটু যদি পিরিয়ডিক টেবিল খুলে বসো, বুঝতে খুবই সুবিধা হবে। দেখো লিথিয়ামের পরে হাইলি মানে বেরিয়াম, ঠিক আছে, বেরিয়াম যেটা, বেরিয়ামের দেখো, বেরিয়ামের কিন্তু 4টে ইলেকট্রন 4টে প্রোটন। তাহলে এদের এবার তোমরা কুলম্বের সূত্র অনুযায়ী পি ইন্টু পি, এখানে কি মানে চার্জ ইন্টু চার্জ, তাদের দূরত্ব স্কোয়ার। তাহলে যদি চার্জ বাড়ে তাহলে এখানে যে কুলম্বীয় শক্তি, এখানে শক্তিটা বাড়বে। যদি চার্জ বেশি হতে থাকে, এখানে 3 ইন্টু 3 9, এখানে 4 ইন্টু 4 16। তারপরে যদি হাইলি বেবো, তারপরে বোরন, হ্যাঁ, যদি বোরন তো 5টা ইলেকট্রন 5টা, তাহলে শক্তিটা আস্তে আস্তে বাড়তে থাকছে। বোরনের পরে কার্বন, দেখো আমি এখানে একটু লেখার মধ্যে দেখো কার্বন, তো বোরনের পর ধরো কার্বন নিলাম, হ্যাঁ, কার্বনের তো 6টা ইলেকট্রন 6টা প্রোটন, ঠিক আছে। কার্বনের পরে আসছে নাইট্রোজেন, 7টা ইলেকট্রন 7টা প্রোটন, হ্যাঁ। তা যত যাচ্ছে তত চার্জের পরিমাণ বাড়ছে। এবং লাস্টে কি যাচ্ছে, লাস্টে ফ্লুরিনের কিন্তু, হ্যাঁ, ফ্লুরিনের কি বললাম, ফ্লুরিনের 9টা ইলেকট্রন 9টা প্রোটন। তাহলে এইভাবে কিন্তু বাড়ছে। তাহলে যদি বাড়ে তাহলে পি কিউ ইন্টু কিউর মান যদি বেড়ে যায়, হ্যাঁ, 8টায়, তাহলে কি, তাহলে দেখো যত বাড়বে, আমি বলেছি যত বাদিক থেকে ডান দিকে তত আয়তনটা কমতে হবে। কেন? এই ইলেকট্রনগুলো বেশি আকর্ষিত হবে প্রোটন দ্বারা। তাহলে একদিকে হলো এই উপরের চার্জ বাড়ছে, উপরে একটা ছিল, দুটো ছিল, 6টা 7টা 8টা করে, মানে 7টা কিউ আবার 7টা কিউ, আবার এখানে হচ্ছে, আবার এই ইসের ক্ষেত্রে যেমন তোমার অক্সিজেনের ক্ষেত্রে 8টা কিউ আবার 8টা কিউ হচ্ছে, আবার নিচে কি হচ্ছে, এই উপরে চার্জ কুলম্ব চার্জের গুণফলের সমানুপাতিক এবং কি দূরত্ব, এবং যত বাদিক থেকে ডান দিকে যাবে তত কিন্তু এদের আয়তনে অল্প অল্প করে কমতে থাকবে। পড়েছো কেন? আগে ক্লাসে বুঝিয়েছি কেন আয়তন কমতে থাকবে। যদি আয়তন কমতে থাকে, কেন? এদের মধ্যে আকর্ষণ বলটা বাড়ার জন্য ওরা মানে ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করার ফলে ইলেকট্রনগুলো কাছাকাছি আসতে যাবে। তাহলে এই আর এস স্কোয়ারের মানও কমতে থাকবে। এই আর এস স্কোয়ার যদি কমতে থাকে তাহলে এদের আকর্ষণ বলটা অনেক বেশি থাকবে। তাহলে যদি এই সূত্র যে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাহলে কিউর মানও বাড়ছে, আর এর মানও কমছে। যদি কমতে থাকে এই এনার্জিটা বাড়তে থাকবে, মানে তাহলে একে অপরের মধ্যে যে কুলম্বীয় শক্তিটা বাড়তে থাকবে, এই কুলম্বীয় শক্তি যত বাদিক থেকে ডান দিকে তত বাড়তে থাকবে। তাহলে ওইখান থেকে যে ওই শক্তি ভেঙে, তাহলে যদি এইখানে যে মৌলটা আছে তাকে যে পরিমাণ শক্তি দিতে হবে এই কুলম্বীয় শক্তি ভাঙতে, ঠিক এই ডান দিকে যে আছে তাকে কি সেই পরিমাণ শক্তি দেবে? তাকে তো অনেক বেশি শক্তি দিতে হবে। তাহলে বুঝতে পারছি, যত বাদিক থেকে ডান দিকে যাবে তত কিন্তু আয়নাইজেশন এনার্জি কিন্তু বাড়বে। আয়নাইজেশন এনার্জি কিন্তু বাড়বে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আর সব থেকে কম আয়নাইজেশন, এবং এবার বলছি এটা বাড়িতে ডান দিকে হয়ে গেল। এবার ওপর থেকে নিচে নামলে কী হবে? দেখো ওপর থেকে নিচে নামলে কী হবে বলে দিই। দেখো ওপরে আছে লিথিয়াম, ভালো করে যদি পিরিয়ড টেবিল আগে ক্লাসটা করে বুঝতে হবে, লিথিয়াম, তারপরে নিচেই আছে সোডিয়াম, হ্যাঁ, তারপরে পটাশিয়াম, ঠিক আছে। এবার দেখো লিথিয়াম হচ্ছে হলো 2 নম্বর পর্যায়, বা 2 নম্বর কী বলবো, 2 নম্বর পর্যায় বা 2 নম্বর পিরিয়ড, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম 3-এ আছে, হ্যাঁ, আর পটাশিয়াম 4-এ আছে, হ্যাঁ, পটাশিয়াম পর তবে রুবিডিয়াম, ঠিক আছে, রুবিডিয়ামের পর সিজিয়াম এইটুকু, আরেকটা আছে ফেরিয়াম, আর আমার উচ্চারণটা হলো ফ্যান্সিয়াম, এর নাম হলো ফ্যান্সিয়াম, এফআর দিয়ে বোঝানো হয়, ফ্যান্সিয়াম, ঠিক আছে। এইবার দেখো A6-এ, A5-এ, রুবিডিয়াম 5-এ, A6-এ, A7-এ, ঠিক আছে। এইবার দেখো যত তুমি উপর থেকে নিচে নামছো তত একটা করে কক্ষ বাড়তে থাকবে। যত উপর তত এখানে ধরো 2টো কক্ষ, 3টে কক্ষ, তারপরে একটা করে কক্ষ বাড়তে থাকবে। যদি কক্ষ বাড়ে, আমি কি আয়তনটা বাড়তে থাকবে, উপর থেকে নিচে নামলে আয়তন বাড়তে থাকে। যদি আয়তন বেড়ে যায় তাহলে দূরত্ব বাড়তে থাকবে। দূরত্ব বাড়ার জন্য কি হবে? তাদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে। তাহলে যত উপর থেকে নিচে নামবে, আকর্ষণ বল কমার জন্য কি আছে, সহজেই ইলেকট্রনকে অল্প শক্তি দিলে ইলেকট্রনটা বেরিয়ে চলে আসবে। যদি ধরো তুমি তোমার বন্ধু যদি দূরে কাছাকাছি থাকো, তাহলে তোমাদের মধ্যে সবসময় দেখাশোনা হবে, গল্প হবে, তাহলে তোমাদের মধ্যে আকর্ষণ থাকবে। যদি একটা বন্ধু থাকে ধরো কলকাতা, একটা বন্ধু থাকে ধরো উত্তরবঙ্গ, তাহলে এদের মধ্যে কি আকর্ষণ বলটা মানে কথা হবে, কিন্তু সেই টানটা থাকবে না। তাহলে কি দূরে থাকে, তাহলে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে তাহলে শক্তিটা কমে, তাহলে এখানে আকর্ষণ বলটা কমে যাবে। আকর্ষণ বল কমার জন্য কি হবে, একে কিন্তু অল্প শক্তি দিলেই কিন্তু রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য সব থেকে বলে দিই, সব থেকে লোয়েস্ট, হ্যাঁ, সব থেকে লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি, দ্বারা আয়োনাইজেশন, সব থেকে লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি কার? সিজিয়ামের, হ্যাঁ, সব থেকে, এটা মনে রাখবে। এটা কিন্তু এইটাই এতক্ষণ ইম্পর্টেন্ট, এত কিছু বোঝানোর কারণ হলো এইটাই আসে, সব থেকে লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কার? সিজিয়ামের, ঠিক আছে। আর তোমাদের কমেন্টে আমাকে উত্তর দিতে হবে, তাহলে তোমাদের কমেন্টে উত্তর দাও সব থেকে বেশি আয়োনাইজেশন এনার্জি কার। আমি তোমাদের বোঝালাম, তোমরা কমেন্টে আমাকে উত্তর দাও সব থেকে বেশি আয়োনাইজেশন এনার্জিটা কার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে আয়োনাইজেশন সব থেকে বেশি সিজিয়ামে, এটা কিন্তু
আসে এসএসসিতে এবং বা যে কোনো সিজিএল মিজিলে আসে, এবং তার সঙ্গে আসে বাদিকটা ডান দিকে গেলে কী হয়, বা তোমার কতগুলো মৌল দেবে সাজিয়ে লেখো, আয়োনাইজেশন এনার্জির শক্তি অনুসারে সাজিয়ে লেখো। তাহলে বাদিক থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি এখানে লিখে দিয়েছে, বাদিক থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি বেড়ে যায় এবং উপর থেকে নিচে আয়োনাইজেশন এনার্জি কমে যায়। কেন কমে যায় বুঝিয়ে দিলাম। এবার পরের 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 দেখি পেজে যাই, দেখি কী আছে পরের পেজে। আচ্ছা, পরের পেজটা কিন্তু একদম নতুন পেজ, এটা একদম পড়ানোই হয়নি। দেখো বলেছে যে ইলেকট্রন যুক্ত করতে হলে, এতক্ষণ ইলেকট্রন বের করতে হলে যে শক্তি তাকে আয়োনাইজেশন এনার্জি বলে। এবার ইলেকট্রন যুক্ত করতে হলে কমপক্ষে, ইলেকট্রন যুক্ত করতে হলে মানে ইলেকট্রন যদি যুক্ত করি তাহলে কক্ষপথ থেকে শক্তি বেরিয়ে আসবে। এবার দেখো এটা বুঝিয়ে দিই। এতক্ষণ ধরে এই ধরো এটা নিউক্লিয়াস, এই ধরো নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিয়াস। তাহলে এতক্ষণ ধরে ইলেকট্রনটা বের করতে চাইছিলাম, বের করতে চাইলে কি শক্তি দিতে হবে। তোমাকে যদি ধরো, এটা ভালো করে বোঝো কেন শক্তি দিতে হবে। ধরো তুমি ঘরের মধ্যে তোমার মা পড়তে বসিয়েছে, তোমার মা তোমাকে ঘরের মধ্যে পড়তে বসিয়েছে, তুমি বেরোতে পারছো না, খেলতে যাবে কিন্তু খেলতে যেতে পারছো না। যেই তোমার বাবা বা আত্মীয়রা চলে আসলো, মানে বাইরে থেকে শক্তি ঢুকছে, ভাবো বাইরে থেকে যে আত্মীয় চলে আসলো, তখন তোমার মা বলবে যখন আত্মীয় চলে না, ঠিক আছে তুই আজকে যা, ঠিক আছে, তখন তোমার মা ওদের নেমে আসবে, তখন তুমি ফাঁক পুকুরে ঠিক করে বেরিয়ে চলে যাবে। ঠিক ওরকম ব্যাপার, যেই বাইরে থেকে শক্তি আসছে তখন কিন্তু বেরিয়ে যেতে পারছে, যে বাইরে থেকে শক্তি আসছে তখন কিন্তু বেরিয়ে যেতে পারবে। ঠিক ওরকম ব্যাপার। কিন্তু যখন ধরো তোমার আত্মীয়রা আস্তে আস্তে চলে যাবে, তখন কিন্তু তোমার মা তোমার উপর কিন্তু পড়ার চাপটা বাড়িয়ে দেবে, তখন কিন্তু তোমাকে এখানে ঢুকতে হবে। ঠিক এখানে এরকমই ব্যাপার, যখন তোমাকে বাড়ির মধ্যে নিয়ে আসতে যাবে, তাহলে তোমার মাকে কি করতে হবে, তোমার মাকে মানে শক্তি মানে মানে তোমাদের ধরো কোনো বাড়িতে ব্যাপারটা, এই যে ব্যাপারটা একটু ওরম করে বুঝলে হবে না, ওই জায়গাটা একটু বোঝানোটা ভুল করলাম। যে যখন ইলেকট্রনকে এখানে যুক্ত করতে হবে, ইলেকট্রনকে এখানে যদি যুক্ত করতে হয়, তাহলে কিছু পরিমাণ শক্তি বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে? ধরো তুমি যখন বাইরে খেলতে যাচ্ছ, ভালো করে বোঝো, তুমি যখন বাইরে খেলতে যাচ্ছ খুব এনার্জি নিয়ে খেলতে যাও, তুমি যখন বাইরে খেলতে যাচ্ছ তুমি খুব এনার্জি নিয়ে খেলতে যাচ্ছ, এবং খেলে গেলে আস্তে আস্তে এনার্জি কমে যায়। তাহলে এনার্জি যদি কমে যায়, তাহলে তোমাকে আবার পড়তে বসার জন্য, পড়তে বসার জন্য আরও করে এনার্জি দিতে হয়। যে বাড়িতে তোর জন্য এই টিফিন করেছি, তোর জন্য বলে না বাড়িতে থেকে তোর জন্য এই টিফিন করে দেবো, এই করে দেবো, এই টিফিন করে দেবো, এই রান্না করে দেবো, ওই রান্না করে তুই পড়তে বসবি। তা তোমাকে বাড়ি থেকে এনার্জি দিতে হচ্ছে। তাহলে যদি ইলেকট্রনকে যদি এই কক্ষপথের মধ্যে ঢোকাতে হয়, বাইরের একটা ইলেকট্রনকে যদি এই কক্ষপথের মধ্যে ঢোকাতে হয়, তখন যদি এনার্জি দিতে হয়, তাকে বলে ইলেকট্রো অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এবার ইলেকট্রন আসক্তি ঠিক উল্টো, বলে দিই, ঠিক এই আয়ন এনার্জি উল্টো হবে। ঠিক আছে, আয়ন উল্টো কী হবে মানে বলে দিচ্ছি। দেখো যত বাদিক থেকে ডান দিকে যাবে, সবসময় বাদিক থেকে ডান দিকে গেলে এটাও বাড়বে। উল্টো মানে বুঝেছো, ওটা ইলেকট্রন বেরোচ্ছিল, এটা ইলেকট্রন ঢুকছিল। এবার এইটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে কেন স্যার, এটা বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি কেন বাড়বে। ভালো করে বোঝো, যে এই যে আমি এত ভালো করে বোঝাচ্ছি, তোমরা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এই একটা লিথিয়াম আছে, লিথিয়ামের আয়নটা বোঝাচ্ছি, লিথিয়াম। এবার ভালো করে বোঝো, দাঁড়া তোমার বুঝিয়ে দিচ্ছে। ইলেকট্রন অ্যাফিনিটি কেন বাড়বে কেন কমবে, সেই ওই একই নিয়ম। এইখানে 3টে প্রোটন আছে, 3টে প্রোটন বেশি আকর্ষণ করবে ইলেকট্রনকে, নাকি 4টে প্রোটন আকর্ষণ করবে, নাকি 5টা, নাকি এখানে 9টা প্রোটন বেশি আকর্ষণ করবে? নিশ্চয়ই 9টা প্রোটন বেশি আকর্ষণ করবে। তাই কিন্তু 9টা প্রোটন কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করবে। মানে যদি 9টা পজিটিভ চার্জ, 9টা পজিটিভ চার্জ একটা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, নাকি 3টে পজিটিভ চার্জ একটা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে? নিশ্চয়ই 9টা পজিটিভ চার্জ বা 9টা প্রোটন ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে। তাই কিন্তু এইখানে ইলেকট্রন অ্যাফিনিটি যত বাদিক থেকে ডান দিকে যাবে, তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। ওটা কি হচ্ছিল, যত বাদিক থেকে ডান দিকে তত আয়নাইজেশন এনার্জি কিন্তু বাড়ছিল। কেন ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে, ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। তাহলে যদি ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বাড়ে, তাহলে ছাড়ার ক্ষমতা কমে যাবে, ছাড়ার ক্ষমতা ভাবো, যত বাদিক থেকে ডান দিকে তো ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে। যার নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে তার ছাড়ার ক্ষমতা কম। তাকে যদি বলে তোমাকে ছাড়তেই হবে, তাহলে বেশি শক্তি দিতে হবে, বেশি টাকা দিতে হবে। ধরো তুমি ধরো বলছি, ধরো ক্রিকেট খেলতে নেমেছো, তোমাকে বলেছে তোকে তুমি বলছো তুমি সব বলে 4 মারো, সব বলে 4 মারো। তাহলে তুমি যদি সব বলে 4 মারো, এবার তোমাকে একজন বললো দেখ ভাই, আজকে তোকে 3-4টে বল মিস খেতেই হবে। তুমি না, আমি মিস খাবো না, কারণ তোমার তো কি মারার ক্ষমতা আছে, মানে শুধু হলো মানে তুমি নেওয়ার ক্ষমতা আছে, শুধু রান করার ক্ষমতা আছে, তুমি রান করেই যাও, রান করার ক্ষমতা আছে, কিন্তু কম রান করার ক্ষমতা তোমার নেই, মানে রান না করে আউট হওয়ার ক্ষমতা নেই। তাহলে কি হচ্ছে, তাহলে যার রান করার অনেক ক্ষমতা, তার 0 রানে আউট হওয়ার ক্ষমতা অনেক কম। ঠিক ওরকম ব্যাপার, এর ইলেকট্রন নেওয়ার ক্ষমতা অনেক বেশি, তা সে সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না। তো ইলেকট্রন না ছাড়তে চাইলে তোকে বেশি পরিমাণ শক্তি দিতে হবে ইলেকট্রন ছাড়ার জন্য। তাই আয়ন কিন্তু অনেক বেশি এর, আবার ইলেকট্রন অ্যাফিনিটিও অনেক বেশি, সহজে ইলেকট্রন নিয়ে নেবে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি কিন্তু অনেক বেশি। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি, মানে যত বাড়িতে দাঁড়িয়ে যাবে তত সহজেই ইলেকট্রন নিয়ে নিতে পারবে। ইলেকট্রন অ্যাফিনিটি তাহলে সব থেকে বেশি কার বলবে, স্যার সব থেকে বেশি ফ্লুরিনের না, সব থেকে বেশি ফ্লুরিনের না। এবার কেন? কারণ বলছি, ফ্লুরিন আছে কততে, ফ্লুরিন আছে 9টা ইলেকট্রন আছে। আর ক্লোরিন
ক্লোরিনের 8টা ইলেকট্রন আছে, ক্লোরিন 8টা তো না, সরি ভুল বললাম, ক্লোরিনের তো 17টা ইলেকট্রন আছে, নিচের কক্ষে তো, হ্যাঁ 17টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এবার ভালো করে বোঝো, এর কিন্তু কক্ষপথ কটা, 2, তাই তো 2, তারপরে হলো 7, এর কক্ষপথ দুটো, ফ্লুরিনের কক্ষপথ কটা, 2, 8, 7, ঠিক আছে। ভাবো ছোট ঘরের মধ্যে 9 জন মিলে, 9 জন একই শক্তিশালী লোক, ধরো ছোট ঘরের মধ্যে 9 জন একই শক্তিশালী লোককে আটকে রেখেছো, তা এদের মধ্যে তো বিকর্ষণ বলটা অনেক বেশি হবে, মানে ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বল অনেক বেশি হবে। তাহলে ইলেকট্রনগুলো যদি বিকর্ষণ বেশি হয়, তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রন নিতে গেলে এ নেবে না কেন, নেবে অবশ্যই। তোমরা তোমরা একটা হোস্টেলে থাকো, 9 জন মিলে থাকো, তোমাদের খাওয়ারও প্রায় খাবার 10 জনের মতো আছে, ধরো খাবারটা 10 জনের মতো আছে, একটা হোস্টেলে একটা ঘরের মধ্যে থাকো 9 জন মিলে, খাবারটা 10 জনের মতো আছে, 10 জন 9 জন কিন্তু ইকুয়ালি খাও, তার 10 জনের খাবার আছে, তোমার বাড়ি থেকে যদি একটা ইলেকট্রন ঢোকে, তোমরা ধরো নিতে যাবে না, হ্যাঁ ঠিক আছে আসুক, কোনো ব্যাপার না, হয়ে যাবে একজনের খাবার তো, কিন্তু তোমাদের মনে হয় কী হবে, তোর আবার একজন আসবে, ও আমাদের একটুকুনি, আমরা একটু বেশি করে খেতাম, খাওয়াটা কমে যাবে। এবার ঠিক ফ্লুরিন ওরমভাবে, ফ্লুরিন ভাবে যে আমাদের তো ইলেকট্রন নিতে পারি, ইলেকট্রন নিলে অষ্টকপূর্তি হয়ে যাবে, হ্যাঁ যদি একটা ইলেকট্রন নিলে অষ্টকপূর্তি হয়ে যাবে, ও যে আবার নেবো, কিন্তু আমরা তো এখানে 9 জন আছি, 9 জন মিলে খাওয়া দাওয়া খুব চাপের, কিন্তু না মানে নেওয়ার ইচ্ছা আছে কিন্তু একটু কম কম। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কী হচ্ছে, ক্লোরিনের দেখো কত বড় কক্ষ, ক্লোরিনের মানে এত খাবার আছে, ক্লোরিনের ধরো ক্লোরিনের প্রচুর খাবার আছে, লোক কম, বলছে ধরো ক্লোরিনের খাবার আছে ধরো 50 কেজি, লোক আছে ধরো, আমি বললাম লোক আছে ধরো 25 কেজি, বলছে 25 কেজি 50 কেজি, আমরা কি অত খেতে পারবো নাকি, 2 কেজি করে আমরা 1 কেজি করে খেতে পারি, 2 কেজি করে খেতে পারবো, ঠিক আছে তুই আরও 3-4 জনকে নিয়ে আয়। তার জন্য কিন্তু মনে রাখবে যে এই ইলেকট্রো অ্যাফিনিটি, যেটা ইলেকট্রনের আসক্তি, এটা কিন্তু ক্লোরিনের বেশি, হ্যাঁ ক্লোরিনের বেশি ফ্লুরিনের থেকে। মনে রাখবে যে যারা সেকেন্ড পর্যায়ে, যারা সেকেন্ড পর্যায়ে আছে, সেকেন্ড পর্যায় থেকে থার্ড পর্যায়ে যারা আছে, তাদের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, যেমন অক্সিজেনের থেকে সালফারের বেশি, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু আসে পরীক্ষায়, তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে যে ইলেকট্রন আসক্তি কার বেশি, ফ্লুরিন না ক্লোরিনের, তোমরা সবাই ফ্লুরিন দাগিয়ে ভুল, ক্লোরিনের সব থেকে বেশি হয়ে গেল। এগুলো কিন্তু আসে। আর সব থেকে কম কার, হ্যাঁ বেরিলিয়ামের, ঠিক আছে, বেরিলিয়ামের সব থেকে কম হলো বেরিলিয়ামের, হ্যাঁ এই বিআরের, মনে থাকে যাতে, ঠিক আছে। ভুল বললাম নাকি, না 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 না, ওটা তো ব্রোমিন, সরি ব্রোমিন না, বেরিলিয়াম, তার বেরিলিয়ামের সংকেত হলো BA, বাংলাটা লিখে নাও, বেরিলিয়ামের সব থেকে কম। হ্যাঁ বেরিলিয়াম কোথায় আছে দেখিয়ে দিচ্ছি, বেরিলিয়াম, হ্যাঁ বেরিলিয়ামের দেখো, বেরিলিয়াম কোথায় আছে লিখে নাও, বেরিলিয়াম সব থেকে দেখো কোথায় আছে দেখিয়ে দিচ্ছি, বেরিলিয়ামটা, বেরিলিয়াম হলো, বেরিলিয়ামটা এখানে 56 নম্বর, দাঁড়াও, বেরিলিয়াম 56তে আছে বুঝলে, এখানে এই যে বেরিলিয়াম, এই যে সিজিয়ামের কিন্তু সব থেকে কম ইলেকট্রন আয়নাইজেশন সব থেকে কম, আর সব থেকে কম হলো যার হলো কি ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে কম কার, এই যে বেরিলিয়ামের, ঠিক আছে। দেখো কারণ আছে এখানে, বলে দিচ্ছে জিনিসটা কি, বেরিলিয়াম সব থেকে কম মনে রাখবে, ঠিক আছে। আর সব থেকে বেশি কার, এখানে সব থেকে বেশি হলো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, এই যে এখানে, ঠিক আছে, বুঝিয়ে দিলাম এটা। আচ্ছা এইবার দেখো, এবার ইলেকট্রন নেগেটিভিটি, স্যার ইলেকট্রো অ্যাফিনিটি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটিটা কি, ইলেকট্রন নেগেটিভিটি হলো, আমি এটা বুঝিয়ে দিই তোমাদের, তোমরা জানি না সমযোজী যৌগ বা তড়িৎযোজী যৌগ পড়েছো কিনা, সমযোজী তড়িৎযোজী না পড়ে থাকো আমাকে কমেন্টস করো, আমি সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগ বুঝিয়ে দেবো, কিন্তু আমাকে কমেন্টস করতে হবে আমাকে যে স্যার এইটা লাগবে। দেখো সমযোজী যৌগ কী হয় বলেছি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের কি জানি, ক্লোরিনের কটা থাকে, 7টা থাকে, তাহলে কী হয় 1 2 3 4 5 6 7, দাঁড়াও 7টা, এই যে ইলেকট্রন, এবার এ কী করে, হাইড্রোজেনে দেখো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দরকার, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন হলে কী হয়ে যাবে, এ অষ্টকপূর্তি হয়ে যাবে, হিলিয়ামের মতো হয়ে যাবে, আর ক্লোরিনেরও একটা ইলেকট্রন হলে এও কিন্তু নিয়নের মতো হয়ে যাবে। কিন্তু এ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, ক্লোরিনে তো অষ্টকপূর্তি হবে, কিন্তু হাইড্রোজেন তো অষ্টকপূর্তি হবে না, তখন ওদের দুজনের ডিল হয়, শোন আমি কিন্তু আমারও ইলেকট্রন দরকার, তোরও ইলেকট্রন দরকার, তাই এক কাজ কর, তুই তোর ইলেকট্রনটা এখানে রাখ, তোর ইলেকট্রনটা এখানে রাখ, বলছে দুটো ইলেকট্রন হয়ে গেল, তো বলছে দুটো ইলেকট্রন আমার যখন দরকার তখন আমি ইউজ করবো, আর ক্লোরিন বলছে আমার যখন দরকার তখন কিন্তু আমি নিয়ে কিন্তু অষ্টকপূর্তি করবো, বলছে হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রন পেয়ার হলো, এই যে ইলেকট্রন পেয়ার, এই ইলেকট্রন পেয়ারটাকে, ইলেকট্রন জোড়াটাকে যার নিজের দিকে আকর্ষণ ক্ষমতা বেশি, যার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, তাকেই বলে ইলেকট্রোনেগেটিভিটি। এইটা কিন্তু ফ্লুরিনের বেশি, হ্যাঁ সরি এটা না এফি, এটা কিন্তু ফ্লুরিনের বেশি, ঠিক আছে। মনে রাখবে ইলেকট্রন অ্যাফিনিটি কি, এই যে সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে, সমযোজী বন্ধন কি বললাম, সমযোজী যৌগ, এটা যদি না জানো আমাকে কমেন্টস করো, আমি বুঝিয়ে দেবো। মনে রাখো সমযোজী যৌগ যাদের মধ্যে কোনো ইলেকট্রন পুরোপুরি দেওয়া নেওয়া হয় না, ইলেকট্রন অল্প, মানে দুজনেই ইলেকট্রন পুরোপুরি দেয় না, ইলেকট্রন অল্প করে দিয়ে রাখে, দুজনেই ইউজ করে, তখন ওটা সমযোজী যৌগ বলে। এই সমযোজী যৌগে এই ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা যার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটা কিন্তু ফ্লুরিনের বেশি। হ্যাঁ আবারও বলছি, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আর যত উপর থেকে নিচে নামবে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে।
বুঝে গেলে? বোঝা গেল? আবার ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই, যত বাদিক থেকে ডান দিকে যাবে তত ধাতু ধাতু ধর্ম ধাতু ধর্ম কি কমবে, আর যত উপর থেকে নিচে যাবে তত ধাতু ধর্ম বাড়বে। ঠিক আছে, এটাও কিন্তু আসে, যত ডান দিক থেকে বাদিকে যাবে তত ধাতু ধর্ম কমবে, যত উপর থেকে নিচে নামবে ধাতু ধর্ম তত কিন্তু বাড়বে। দেখি কতক্ষণ হলো, 26 মিনিট হয়ে গেছে বাবা। আচ্ছা, তারপরেরটা দেখো, বলছে ডায়াগোনাল রিলেশন। ডায়াগোনাল রিলেশনটা কি সবসময় রাখবে? ডায়াগোনাল রিলেশনটা কোথায় দেখা যায়? আসে পরীক্ষায়, যে থার্ড পর্যায়, সেকেন্ড পর্যায়, থার্ড পর্যায়, সেকেন্ড পর্যায় থার্ড পর্যায়ের মধ্যে, হ্যাঁ, এই ধরো কোনাকুনি দুটো মৌলের মধ্যে কিন্তু মিল পাওয়া যায়। যেরকম এখানে দেখো, এখানে বলছি, এখানে যেরকম বুঝিয়ে দিই, এখানে যেরকম এখানে লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন আছে, নিচে নিচে সোডিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম ও সিলিকন। ঠিক আছে, লিথিয়াম আর ম্যাঙ্গানিজের মধ্যে ঠিক কোনাকুনি এদের মধ্যে কিন্তু অনেকটা মিল পাওয়া যায়। হ্যাঁ, মানে এদের পুরো অনেকটাই মিল, প্রায় মিলই বলা যায়। হ্যাঁ, একে বলে ডায়াগোনাল রিলেশন। ডায়াগোনাল রিলেশন আসতে হবে, দুটো মৌল এরকম দিয়ে দেবে। মনে রাখতে হবে লিথিয়াম প্রথম 20টা মৌল সাজিয়ে নিলে যাদের মধ্যে কোনাকুনি হবে সেটা মনে রাখতেই হবে। তোমরা মুখস্থ করে নিতে পারো। হ্যাঁ, লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কিন্তু ডায়াগোনাল রিলেশন আছে। হ্যাঁ, বোরিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু ডায়াগোনাল রিলেশন আছে। বোরন সিলিকনের মধ্যে কিন্তু ডায়াগোনাল রিলেশন আছে। ডায়াগোনাল মানে দুজনের অনেকটা সাদৃশ্য, এই ধর্মের অনেকটা সাদৃশ্য তখনই কিন্তু দেখা যায়। তাই করে আমরা কি ডায়াগোনাল রিলেশন বলি, যদি ধর্মের সাদৃশ্য এবং কোনাকুনি, তাই ডায়াগোনাল রিলেশন। ঠিক আছে, তোমরা যেটা ইম্পর্টেন্ট আরেকটা বলে দিই, প্রথম আর্টিফিশিয়াল যৌগ কি জানো? প্রথম আর্টিফিশিয়াল মৌল, হ্যাঁ জানো কেউ? এই যে লিখে দিয়েছি, টেকনেশিয়াম, যার 45 নম্বর, মানে যার মানে এটা বলা হলো মানে পারমাণবিক ক্রমাঙ্ক 45, অর্থাৎ 45 নম্বর ঘরে আসবে। 45 নম্বর ঘরে যদি আসে, তাহলে 45 নম্বর ঘরে যদি আসে, ভেবে নাও 45 কি কম, তুমি মনে নাই রাখতো 2 8, তারপরে হলো 8, তাহলে কত হচ্ছে 10 18, তারপরে 18 36, 1 2 3 4, হ্যাঁ 4 36। দাঁড়াও কি করে আমি বলে দেখো, প্রথমে দুটো ইলেকট্রন, তারপর 8টা ইলেকট্রন, তারপর 8টা ইলেকট্রন, তারপর 18টা ইলেকট্রন, তাহলে কটা হচ্ছে এখানে হলো 18 36, লাস্টে থাকবে হলো 7। ঠিক আছে, লাস্টে থাকবে 7, 7ই তো হচ্ছে না, 36, হ্যাঁ 7। তাহলে এইটা কিন্তু আসছে, এটা কিন্তু 5 নম্বর পর্যায়ে আসছে। ক নম্বর পর্যায়ে? 5 নম্বর পর্যায়ে আসছে। বুঝতে পারলে তোমরা সবাই? 5 নম্বর পর্যায়। আর গ্রুপ হলো 7 নম্বর গ্রুপে আসছে। এই 7 মানে 7 নম্বর গ্রুপে আসছে। ঠিক আছে, গ্রুপ 7। তাহলে দেখিয়ে দিই তোমাদের কোথায় আছে, দেখিয়ে দিই, দাঁড়াও, পর্যায় সারণী দেখালে বুঝতে পারবে। এখান থেকে দেখালে ভালো হবে না, এখান থেকে দেখাই। এই দেখো, এই যে টেকনিশিয়াম, এই দেখো 7 নম্বর পর্যায়, আর হলো 1 2 3 4 5 নম্বর পর্যায়, 7 নম্বর শ্রেণী, 5 নম্বর পর্যায়। আমি একটু বোঝালাম তাই, 7 নম্বর শ্রেণী, 3 নম্বর আর 5 নম্বর পর্যায়ে, এটা কিন্তু লাগে, এটা কিন্তু আসবে 43, এর পরমাণু ক্রমাঙ্ক 43। হ্যাঁ, টেকনিশিয়াম বলে দিলাম। আচ্ছা, টেকনিশিয়াম হয়ে গেল। এবার তোমাদের আসছি যে কি ইম্পর্টেন্ট, যে এটা আসতে পারে, এইগুলো আসতে পারে। হাইড্রোজেনকে আবিষ্কার করে ক্যাভেন্ডিশ, কিন্তু হাইড্রোজেন আবিষ্কার করে। অক্সিজেনকে আবিষ্কার করে, হ্যাঁ জানো অক্সিজেন সবাই, হ্যাঁ যেসব পিছলে, ঠিক আছে, আবিষ্কার করে। এবং হলো হিলিয়ামকে আবিষ্কার করে। এইটা মনে হবে, হিলিয়ামটা একটু আলাদা। হিলিয়াম হলো, হ্যাঁ, পেরি জনসেন, ঠিক আছে, পেরি জনসেন কিন্তু হিলিয়াম আবিষ্কার করে। এবং আর বাদবাকি যে মানে নোবেল গ্যাস আছে, তাদের কিন্তু আবিষ্কার করে উইলিয়াম র্যামসে কিন্তু, ধরো আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সব এর মধ্যে কিন্তু রেডনটা হলো রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস। মনে রাখতে হবে রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস কি, যেটা রেডন, আর ইন্ডিয়া বোঝা, রেডন কিন্তু রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস। ঠিক আছে, বুঝলে ব্যাপারটা? আর কি আছে? আচ্ছা, এখানে কিছু ইউজ আছে, দেখো ইউজ বুঝিয়ে দিচ্ছি। আর্গন কি করতে ইউজ? আর্গন হলো যে প্রিভেন্ট করে অক্সিডেশন মানে এই মোর্চা যে পড়ে যায়, মোর্চা পড়ে যায়, সেইগুলো আটকাতে লাগে। এবং ডবল গ্লাস, এই ডবল গ্লাস অনেক সময় ডবল গ্লাস থাকলে একটা গ্লাস, এই ডবল গ্লাসের মাঝখানে বায়ু শূন্য না করে ওখানে আর্গন দিয়ে ভরে দেওয়া হয়। এবং আর্গন হলো একমাত্র নিউক্লিয়ার গ্যাস যা হলো পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায়। ঠিক আছে, বুঝলে, ডবল গ্লাসের মধ্যে আর্গন ভরে দেওয়া হয়। আচ্ছা, নিয়ন কি করে? নিয়ন কিন্তু অ্যাডভাইজিং লাইট কি, এখন তোমরা দেখেছো বিভিন্ন রকম যে বিভিন্ন যে তোমার ধরো হলিউড বইগুলো দেখেছো, যখন বিভিন্ন রকম বিভিন্ন বার বা বিভিন্ন দোকানের বাইরে এরকম করে ধরো কারোর নাম লিখেছে, নামটা লিখে ধরো সাকসেস সাবমিট লিখেছে, হ্যাঁ সাকসেস লিখেছে, সাকসেসের এই এসটা দেখবে জল করছে, ওটা কিন্তু নিয়ন লাইট দেওয়া হয়, নিয়ন। ঠিক আছে, ক্রিপ্টন হলো এয়ার ফোর্সের যে রানওয়ে থাকে না, এয়ার ফোর্সের যে রানওয়ে, এইখানে কিন্তু এই লাইট হিসেবে, মানে লাইট যদি এই ক্রিপ্টন ইউজ করা হয়, যেটা ওপর থেকে দেখলে চকচক করে দেখা দেখেন চকচক, প্লেনটা যখন নামবে ওই আলোতে চকচক করে বোঝা যায় যে ওইটাই ক্রিপ্টন দিয়ে করা হয় কিন্তু। আর হিলিয়াম তো জানো, হিলিয়াম কিন্তু অক্সিজেনের সঙ্গে মিশিয়ে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয়। হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা যাতে কি হচ্ছে, যাতে আমরা ওই শ্বাস নিতে সুবিধা হয়। ঠিক আছে, আর রেডন হলো অনলি রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস বলে দিলাম রিটনে। আচ্ছা, সরি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে মনে রাখবে যে এটা কে আবিষ্কার, এই
ওইগুলো তো উইলিয়াম র্যামসে সবাই জানো, হিলিয়ামটা মনে রাখতে হবে। আচ্ছা এবার চলে আসছি, দেখো এবার কয়েন মেটাল কাকে বলে? কয়েন মেটাল কপার, হ্যাঁ কপার বলে, কপার। তারপরে হলো এজি, এজি মানে হলো কি সিলভার, এইউ মানে সোনা, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু কপার মেটালও বলে কেন, কয়েন মেটাল সরি কয়েন মেটাল বলে কেন, এগুলো কিন্তু এগুলো যে কয়েন তৈরি হয় তা কয়েন মেটাল। এবার তোমরা আসতেই পারে যে কয়েন মেটাল কত নম্বর গ্রুপে আছে। হ্যাঁ কয়েন মেটাল কিন্তু 11 নম্বর গ্রুপে আছে, এটা মনে রাখতে হবে, কয়েন মেটাল 11 নম্বর গ্রুপে আছে। আমি লাস্টে একটু সামারিও করে দেবো। আচ্ছা এটা মনে রাখতে হবে যে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম কিন্তু 10 নম্বর গ্রুপে, কয়েন মেটাল 11 নম্বর গ্রুপে, প্ল্যাটিনাম 10 নম্বর গ্রুপে, ঠিক আছে। এবং কি এবার তোমার রাখতে হবে যে এই যে তোমার হলো আয়রন, এফি, এফি কিন্তু 8 নম্বর গ্রুপে, হ্যাঁ কোবাল, আয়রন কোবাল, আমরা বলি না লোহা, লোহা কোবাল নিকেল, লোহা যদি 8 হয় কোবাল 9 হবে, নিকেল 10 হবে, এগুলো কিন্তু যেগুলো এগুলো কি এগুলো হলো ম্যাগনেট, মানে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় বা ম্যাগনেটকে আকর্ষণ করে, ঠিক আছে। এবার এটা হলো এবার এখানে বলি তোমাকে কিছু কিছু মৌল আছে যেরকম হলো ডি ব্লকের মৌলকে বলে ট্রানজিশন মৌল বলে। ডি ব্লকের মৌলগুলো কি বলে? ট্রানজিশন মৌল। দেখাচ্ছি, এই যে ডি ব্লক, একে ট্রানজিশন মৌল বলে। এইখানে কি হয় ট্রানজিশন মৌল কেন বলে? সাধারণত এখানে কি হয়, এইখানে বাইরের দুটো কক্ষপথ অসম্পূর্ণ থাকে, বাইরের দুটো কক্ষপথ যে কোনো একটা অসম্পূর্ণ থাকে, ঠিক আছে। এখানে দেখো এখানে দেখো আমি সেদিকে বুঝেছি কপারের, দেখো কপারের যেরকম 1s 2s 2p এরকম করতে করতে দেখো এখানে দেখো 1s, দাঁড়াও এ দেখো এইখানে যে বোঝাচ্ছি, দেখো 1s, এ দেখো 1s 2s 2p6 3p এরকম করে দেখো, এ দেখো এখানে 1sটা কিন্তু অসম্পূর্ণ আছে, ওটা 1s 4s2 হওয়া দরকার ছিল, 1s না 4s মানে এটা হলো কক্ষক, এগুলো এগুলো কক্ষ না, কক্ষক। এটা এটা 1 নম্বর কক্ষের 1s হলো প্রথম কক্ষক, তারপরে এলো 2 নম্বর কক্ষের 2s হলো প্রথম কক্ষক, 2p হলো সেকেন্ড কক্ষক, মানে ঘরের ভেতর ঘর। তার 3 নম্বর কক্ষের প্রথমটা 3s হয়, তারপরে 3p6 হয়, তারপরে হলো এবার হয়ে গেল। এবং 3 নম্বর কক্ষে 3টে ঘর থাকে, মানে 3 নম্বর কক্ষে 3টে কক্ষক, 3s 3p 3dটা লাস্টে গিয়ে ভরছে, দেখো 4sটার মধ্যে অসম্পূর্ণ। আবার দেখো এখানে এফি যেটা লোহার মধ্যে দেখো এই দেখো 3dটা অসম্পূর্ণ রয়ে গেল, ঠিক আছে। এই যে ট্রানজিশন মৌল মানে এই ইলেকট্রনগুলো যেখানে খুশি ঢুকতে পারে, এই ট্রানজিশন মৌল এর জন্য বলে কিন্তু, ঠিক আছে। মানে লাস্ট দুটো কক্ষে ইলেকট্রন অসম্পূর্ণ থাকার জন্য ইলেকট্রনগুলোর কিছু রুলস রেগুলেশন একটু এদিক ওদিক হয়, হ্যাঁ মানে যেগুলো গতানুগতিক রুলে চলে না। ট্রানজিশন মৌল হলো মনে রাখবে 3 থেকে 12 অবধি ট্রানজিশন মৌলের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। আর একটা জিনিস বলি, আচ্ছা হ্যাঁ টেট্রা অ্যাটমিক মনে রাখবে, টেট্রা অ্যাটমিক মানে 3টে অ্যাটম দিয়ে তৈরি হয়, এটা পি মানে ফসফরাস। ফসফরাস কিন্তু টেট্রা অ্যাটমিক, ফসফরাস কিন্তু খুবই মানে দাহ্য পদার্থ, জানো দেশলাই কাঠিতে ফসফরাস ইউজ করা হয়। আচ্ছা আর একটা বলি যে আমরা যে এতক্ষণ ধরে এফ গ্রুপ বলছি না, যে এফ ব্লকের মধ্যে দুটো পড়ে, একটা হলো ল্যান্থেনাইট, হ্যাঁ ল্যান্থেনাইট গ্রুপ, একটা অ্যাক্টিনাইট গ্রুপ। ল্যান্থেনাইট গ্রুপ শুরু হয়, ল্যান্থেনাইট গ্রুপটা কি 58 থেকে 71, হ্যাঁ 58তে কে আছে, 58তে কে আছে, 58তে কিন্তু আছে হলো আমাদের প্রথম কে আছে 58তে, ধরো 58 আছে ল্যান্থেনাইট, তাহলে হলো ল্যান্থেনিয়াম। আর 71 কে আছে লিউটেনিয়াম, 71 আছে লিউটেনিয়াম, হ্যাঁ লিউটেনিয়াম হয়ে গেল। এবার ধরো এবার অ্যাক্টিনাইটে কে আছে অ্যাক্টেনিয়াম, হ্যাঁ অ্যাক্টেনিয়াম কততে আছে, অ্যাক্টেনিয়াম কিন্তু 90 আছে। লাস্টে কে আছে, লাস্টে আছে এলআর দিয়ে, দেখো এলআর দিয়ে এটাকে বলে, এলআর দিয়ে যেটা বুঝিয়ে দিয়েছি এন, ঠিক আছে বুঝলে, এলআর দিয়ে যেটা বুঝিয়েছি সেটা হলো লুরেশিয়াম, এটাকে বলে লুরেশিয়াম, হ্যাঁ বুঝতে পারলে। এটা কিন্তু আসে, এবং এটা কত নম্বর, এগুলো সবাই 3 নম্বর পর্যায়। প্রথম ল্যান্থেনাইট হলো 6 নম্বর গ্রুপ, হ্যাঁ ল্যান মানে তুমি ওই ল্যান দিয়ে 6 নম্বর, মানে ফোনের রিসিভার মতো, আগে ল্যান ফোন ছিল, ফোনের রিসিভার মতো ল্যান। আর অ্যাক্টিনাইট মানে কি 7 মানে অ্যাক্টিভ যে অ্যাক্টিভ সে সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এই জন্য 7টা মানে সোজা দাঁড়িয়ে থাকে, অ্যাক্টিনিয়াম গ্রুপ। আচ্ছা আর এই আধুনিক পর্যায় সারণীতে, এরকম আধুনিক পর্যায় সারণীতে মোজলে কিন্তু এই এক্স রে দিয়ে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক নির্ণয় করেছিল। কি বললাম, মোজলে তারা কি করেছিল, মোজলে কিন্তু এক্স রে দিয়ে পারমাণবিক ক্রমাঙ্ক নির্ণয় করেছিল, এটা কিন্তু আসে। এবং আধুনিক পর্যায় সারণীতে কী বলো, আগের বুঝেছি যে পারমাণবিক ক্রমাঙ্কই হলো মেন, পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে সাজালে যেইভাবে আসে সেটাই কিন্তু মানে
আসল পর্যায় সারণী। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখানে যেগুলো নেই, যেগুলো এখানে আমার হট করে মনে পড়লো, আচ্ছা, একটা হেভিয়েস্ট মেটাল আসতেই পারে প্রশ্ন, হেভিয়েস্ট মেটাল কি? হ্যাঁ, অসমিয়াস অসমিয়াম, হেভিয়েস্ট মেটাল অসমিয়াম, যেটা 76 নম্বর ইসেতে আসে। 76 নম্বর যার হলো মানে পারমাণবিক ক্রমাঙ্ক 76, অসমিয়াম, এটা মেটাল কিন্তু। আমি কিন্তু মৌলর কথা বলিনি, আবার মনে হয় হেভিয়েস্ট মেটাল বলেছি। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ অ্যালকাইন মেটাল, যদি বলে রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ অ্যালকাইন মেটাল কি? আর রেডিও অ্যাক্টিভ যদি ইসে হয়, নোবেল গ্যাস হয়, রেডিয়াম। রেডিও অ্যাক্টিভ অ্যালকাইন মেটাল কি? সিজিয়াম হতে পারে, ফ্যান্সিয়াম যেটা হলো এফ, আমি একটু দেখালাম না, ফ্যান্সিয়াম যেটা ফ্যান্সিয়াম এফ, আর সিজিয়াম সিএস, ফ্যান্সিয়াম। এই সিজিয়ামের কিন্তু বলেছি লোয়েস্ট আয়নাইজেশন এনার্জি। আর হেভিয়েস্ট যদি বলে হেভিয়েস্ট এগুলো লিখে দিতে পারো তোমরা, হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ অ্যালকাইন মেটাল। আচ্ছা, যদি বলে হেভিয়েস্ট এলিমেন্ট কিন্তু ওজি, যেটা দিয়ে সংকেত হলো ওজি, যেটা হলো অগ্নেশিয়াম, হ্যাঁ, অগ্নেশিয়াম, ঠিক আছে, মানে অর্গানাইজেশন, মনে হবে অর্গানাইজেশন অনেক বড় হয়, তাই অগ্নেশিয়াম, বুঝতে পারলো? অগ্নেশিয়াম, এটা মনে থাকলো, অগ্নেশিয়াম, ঠিক আছে। তাহলে আশা করি আর হয়তো স্লাইড নেই, হ্যাঁ, এখানেই থাকুক, দেখি আর একটু দেখে নিই, দাঁড়াও, না আর নেই। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো এইখানে দেখে নিতে পারো, এখানে যে অগ্নেশিয়ামটা কোথায় আছে, অগ্নেশিয়ামটা এখানে 118 নম্বর, এই যে এইটা হলো অগ্নেশিয়াম। আচ্ছা, এইটা হলো সিজিয়াম। আর চারটা জিনিস বললাম তোমাদের, যে এটা হলো রেডিও অ্যাক্টিভ অ্যালকাইনের মৌলের মধ্যে আরেকটা যেটা পড়ে, যেটা ফ্যানশিয়াম এটা। আর একটা অসমোসিয়াম, যেটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, অসমোসিয়াম 76 নম্বর ওএস, হ্যাঁ, অসমোসিয়াম। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও টুকটাক যদি আরও থাকে, আমি অবশ্যই তোমাদের আরেকদিন একটা ক্লাস এনে বুঝিয়ে দেবো। এখানেই পর্যায় সারণী পুরো কমপ্লিট, হ্যাঁ, পর্যায় সারণী পুরো কমপ্লিট। দুটো ক্লাস প্রায় 1.5 ঘন্টার ক্লাস হলো, 1.5 ঘন্টা প্রায়, হ্যাঁ, 1.5 ঘন্টার ক্লাস করালাম। আজকে এইটুকুনি থাকুক। তোমরা আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করো, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসবে, ঠিক আছে। তোমরা যত লাইক করবে, যত শেয়ার করবে, তত আমি এনথু পাবো, তত আমি এনার্জি পাবো, হ্যাঁ, তত আমি ইন্সপায়ার হব যে তোমরা করছো, আমাকে দিতে হবে তোমাদের, ঠিক আছে। আজ এইটুকুনি থাকুক, ওকে,